এই কয়েকদিনে এই বড় দলের একটা বাচ্চা দল আছে না, তাদের একটা প্রার্থী আছে এখানে, সে কি হারে মিথ্যা কথা বলতেছে, আপনারা কি প্রমাণ পাইছেন এটার? আমি বলেছি ভাই যে আমি তো আমার পৈতৃক জায়গা থেকে নির্বাচন করতেছি, এখানে আমার বাপ দাদার জন্ম, তার বাবার জন্ম, আমার ছেলের জন্ম, আমার নাতির জন্ম। তো আমি নির্বাচন করছি এখান থেকে। আমি একটা কথা বলছিলাম, সকলেই তো আপনাদের দলের সকলেই মোটামুটি যার যার জায়গা থেকে নির্বাচন করতেছে। আপনার কিছু লোক কেন ঢাকার মধ্যে এসে গুদাগুদি করতেছেন? ব্যাপারটা কি আমাদের? কারণ কি জানেন, তারা দেশি জায়গা পায়, নিজের দেশে জায়গা নাই, পরের দেশে হাত বাড়াই, ঔপনিবেশিক একটি শক্তির মতো আর কি। আবার বলেন যে আমরা যারা আসছি বাইরে থেকে তাদেরকে আব্বাস সাহেব নির্বাচন করতে দেবেন না, উনি ঢাকা শহরে একটাই বসে বেড়াবেন, এই কথা বলেন। আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নাই। শত্রুতা হলো ওদের সঙ্গে যারা মিথ্যা কথা বলে, শত্রুতা হলো ওদের সঙ্গে যারা নিজেরা চুরি করে, নিজেরা চাঁদাবাজি করে, আর অন্যজনের দোষ দেয়, ওদের সঙ্গে শত্রুতা। আমি কথাটা বলতাম না, কিন্তু এই কথাটা তারা বলতে বলতে একবার পচায় ফেলছে। আমাকে অনেকেই বলছে আপনি সত্য কথা বলেন না, আর আমি দেখলাম যে কথা যদি আমি না বলি তাই এটা জবাব হবে না। তোমাদের মতো হঠাৎ করে আমি কিন্তু গাড়ি কিনি নাই, তোমাদের মতো হঠাৎ করে আমার কাছে টাকা হয় নাই। আমার বয়স হয়ে গেছে, এত বছর বয়সে আমি ব্যবসা বাণিজ্য করছি না, আমি ট্যাক্স দিছি না, আমি কি তোমাদের মতো হঠাৎ করে আঙুল ফিরে কলা গাছ হয়ে গেছি? আমি প্রশ্ন করতে চাই যে তুমি যে বাবা গাড়িটা চালাও, কার গাড়ি চালাও? বলতে পারো যে আমার বন্ধু দিচ্ছে চালানোর জন্য, হতে পারে, এটা খুব স্বাভাবিক। কারণ তোমাদের মতো লোকদের বাপের কিছু থাকে না, শ্বশুরের থাকে। তো ভাই আমরা অর্জন করেছি, আমাদের অর্জনকে বিদ্রুপ করো না, অর্জনকে সম্মান করো। আমাদের রাজনৈতিক অর্জন, অর্থনৈতিক অর্জন, একে সম্মান করতে শিখো, মুরব্বী থেকে সম্মান করতে শিখো, ভবিষ্যতে ভালো করতে পারবা। যে হারে তুমি গালিগালাজ করে যাচ্ছ, মিথ্যা কথা বলছো, এগুলো করে কোনো লাভ হবে না। বরং এখানে শিক্ষা নাও যে দেশের মানুষ তোমাদেরকে ঘৃণা করতে শিখে গেছে। যে কয়েকদিন আগে তোমাদেরকে সম্মান করতো মানুষ, কিন্তু এখন তোমাদেরকে সম্মানটা দেয় না। এটা একটু মাথায় রেখো, এটা একটু মাথায় রাখবা। কিছু হলে মির্জা আব্বাসের দোষ। আরে ভাই তুমি যত কথা আমার বিরুদ্ধে বলতেছো, সকালবেলা ঘুম থেকে উঠে যদি ফজর নামাজ পড়ে থাকো, পরও যদি ওই একবারে আল্লাহর নাম নাও, আবার এসার সময় গিয়ে এসা পর্যন্ত মির্জা আব্বাসে বদনাম করো, এর মধ্যে আর কোনো কথা নাই। সারাদিন মির্জা আব্বাস, আমার তো লাভ হচ্ছে, আমার 100 কর্মী যে প্রচার করতো, তুমি একলা আমার 1000 কর্মী প্রচার করে দিলে। আরো বলো, বেশি করে বলো। তুমি যত বেশি বলবা আমার তত লাভ হবে, কারণ তুমি তত মিথ্যাবাদী প্রমাণ হবা, আর আমার সত্য দ্বারা আর বেশি প্রমাণ হবে। চিনি না, দেখি নাই, কথা হয় নাই, কিন্তু আপনার জবাব দিচ্ছেন। আমি মনে করি যে আমি ভাগ্যবান যে আপনাদের অনেকের দোয়াই ইনশাল্লাহ আগামীকাল আমি ভোটে পাশ করবো ইনশাল্লাহ। এই যে আপনারা ভোট দিতে যাচ্ছেন সামনের 12 তারিখে, এই ভোটটা কি কেউ আমাকে দান করলো নাকি আমরা আদায় করলাম? কোনটা? আমাদেরকে কেউ দয়া করে দান করে নাই, এবং এই ভোটটা আমাদেরকে 12 তারিখে প্রয়োগ করতে হবে। এবং ওই 12 তারিখে অনেক রকম ষড়যন্ত্র হতে পারে, আমি আশঙ্কা করছি। বিএনপি কিন্তু আন্দোলন করছে, নির্বাচন করছে, মোটামুটি নিজ শক্তিতেই বলিয়ান হয়ে আল্লাহর রহমতে। যদিও আমাদের জোট আছে, আমাদের বিভিন্ন সঙ্গী সাথী আছে,
তারপরেও বিএনপি শক্তির একক। আমাদের বিরুদ্ধে আজকে কিছু কিছু দল দাঁড়িয়েছে, যারা বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপিকে প্রপাগান্ডার মাধ্যমে, গোয়েবলসীয় প্রচারণার মাধ্যমে বিএনপিকে এখনই দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। আমরা ক্ষমতায় নাই, ক্ষমতায় যারা আছে বিএনপিকে তারা বিভিন্ন নামে আখ্যায়িত করছে, বিভিন্ন দোষে দোষী করছে। অথচ আমরা 17টা বছর বিএনপি ক্ষমতার বাইরে। এই 17 বছরে বিএনপির নেতা কর্মীরা বাড়িতে শান্তি মতো ঘুমাতে পারে নাই। বিএনপির নেতা কর্মীদের প্রায় 5,000 গুম হয়ে গেছে, প্রায় 4,000 শাহাদাত বরণ করেছে, অর্থাৎ তাদের হত্যা করা হয়েছে। এত কিছুর পরে যখন নির্বাচন আসলো, তখন কিছু দল বিএনপিকে ক্ষমতায় যাওয়ার আগেই তারা ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, সুতরাং বিএনপিকে ঠেকাও। এই বিএনপি ঠেকাও আন্দোলন শুরু করেছে নির্বাচনের মধ্যে একটি দল, আরো একটি দল এবং তার বাচ্চা। চিনতে পারছেন তো আমরা বেহেশতের টিকিট। আমি ওই সম্বন্ধে কিছু বলতে চাই না। এই সমস্ত কথা বলে বাসায় আমার মা বোনদেরকে তারা বিভ্রান্ত করেছে। মহিলা মানুষ বাসায় গেছে, চা খাওয়াইতে দিয়েছে, পানি খাওয়াইছে, শরবত খাওয়াইছে, তারপরে ওখানে তাদেরকে বেহেশতের টিকিট ধরা দিয়েছে। কোরআন শরীফের ভিতরে আবার কসমানি কাটাইছে, উনি বললেন আমাকে। এই সমস্ত প্রতারণা করে আমরা তো মুসলমান, তাই না? তো ধর্মকে কার কাছে বিক্রি করা হয়েছে নাকি? আজকে যারা যেই দলের প্রধান ধর্মকে বিক্রি করছেন, তিনি কি জামাতে ইসলাম করতেন? এখন তারা 3 জন পরপর ধারাবাহিক ভাবে ওনারা যখন কথাটা বলেন, আমি কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই, আপনি মুসলমান, আমিও মুসলমান। যে আপনারা প্রচন্ড মিথ্যা কথা বলেন, আমরা মিথ্যা কথা বলি না, এটাই হলো তফাৎ। বাংলাদেশের পরিস্থিতি যেটা হয়েছে, 5 আগস্টে যখন বিপ্লব হলো, ক্যান্টনমেন্টে যখন মিটিং বসলো, পরবর্তীতে একটি জাতীয় সরকারের আলাপ আসলো। বাংলাদেশের দুর্নীতির অন্যতম মাস্টার মাইন্ড 2001 থেকে 6 তার মাথায় আবার এই আওয়ামী বুদ্ধিপনা চেপে বসলো। আমরা যদি একটি জাতীয় সরকার গঠন করতে পারতাম, সকল দল যদি অংশগ্রহণ থাকতো, বিপ্লবী একটি সংবিধান বানাতে পারতাম, তাহলে দুর্নীতির যে মাস্টার মাইন্ড তার পাল্লায় বর্তমান দেশ যে পরিস্থিতি আছে এটা পড়তে হতো না। ওই সময় বিএনপিও ছিল ক্যান্টনমেন্টে, জামায়াত ইসলামী ছিল। জামায়াত ইসলামী মুখে মুখে বিপ্লব বলে, অন্তরে তাদের আওয়ামী প্রীতি হলো বিরাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন সেকুলার জায়গায় যখন তারা বাংলাদেশ থেকে দেখানোর চেষ্টা করেছিল যে আমরা ইনক্লুসিভ রাজনীতি করি, ছাত্ররা তাদেরকে ভোট দিয়েছিল। তারা কিছু ভালো কাজ করেছিল, তাদের রেজাল্ট তারা পেয়েছে। যখনই ডাকসু রেজাল্ট আসলো, 2 মাসের মাথায় তাদের মুখোশ উন্মোচিত হলো। এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোট নিয়ে হেলিকপ্টারে ঘুরে ঘুরে হলো জামায়াত ইসলামের প্রোপাগান্ডা করে বেড়াচ্ছে পুরো বাংলাদেশে। এমন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আমরা বাংলাদেশে দেখতে চাইনি। আমরা বাংলাদেশের মানুষকে বলতে চাই, 1 থেকে 6 পর্যন্ত বাংলাদেশের যে বিশৃঙ্খল পরিস্থিতি আপনারা হলো সেখানে পর্যবেক্ষণ করেছেন। তাদের ব্যর্থতার কারণে 1-11 একটি সরকার বাংলাদেশে এসেছিল, যে 1-11 সরকারের মধ্য দিয়ে
15 বছর এমন কোন বাংলাদেশে কোন তরুণ ছাওয়াল ছিল না যাদের উপরে বাংলাদেশের কোন জেল জুলুম নির্যাতন নেমে আসে নাই। 1 থেকে 6 এর ব্যর্থতার জন্য যেমন বিএনপি দায়ী, গত 15 বছরে শেখ হাসিনার এই যে দীর্ঘ শাসন, এটার পিছনে বিএনপির ব্যর্থতা অনেকাংশে বড় দায়ী। যখন আমরা বিপ্লব করলাম, বাংলাদেশকে মুক্তির জায়গা দিয়ে নতুন একটি জায়গার প্রচেষ্টা শুরু করলাম, তাদের এই ব্যর্থতার যে রং ইতিহাস, এই দীর্ঘ ইতিহাসকে তারা আবার কন্টিনিউশনের জন্য উঠে পড়ে লাগলো। তারা নতুন করে কার্ড নিয়ে আসলো, মুক্তিযুদ্ধের কার্ড। কিন্তু তাদের জীবনের মুখে শুনলাম না যে মুক্তিযুদ্ধের যে একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র, এই 3টি শব্দ তাদের জীবনেও আমরা কোনোদিন মুখে উচ্চারিত হতে দেখি নাই। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল, এখন নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আমাদের সামনে। আমরা তাদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না। আপনারা 2001 থেকে 2006 পর্যন্ত জামায়াত ইসলামী সহ প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে দুর্নীতি করেছেন, আর এখন নতুন করে প্ল্যাটফর্ম গিয়েছেন যে তুমি ইসলাম নিয়ে অর্ধেক, আমি অর্ধেক। আগে হলো এক প্লেটে বসে খাইতো, এখন প্লেট ভাগ কিন্তু এক পাতিলে তরকারি। জামায়াত ইসলামী দুর্নীতির জন্য সমান দোষে দোষী, মানুষ এগুলো এখনো ভুলে যায় নাই। এজন্য আমরা এখনো বলি, সময় আছে, সুযোগ আছে। একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র গঠনের যে মানুষ স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নে আপনারা আগ্রহী হন, কিন্তু তাদের কথা কানে যায় না। আমরা তাদেরকে বলবো, 300 আসনে গডফাদার দিয়ে শেখ হাসিনা নিস্তার পায়নি, আপনি কিভাবে পাবেন? কোন জায়গায় আপনি স্বপ্ন দেখতে পাচ্ছেন? সেই স্বপ্নটা আমরা একটু বুঝতে চাই। কয়েকদিন আগে তারা বলল যে তারা নাকি বাংলাদেশে নাকি দুর্নীতি হলো রিমুভ করবে বা দুর্নীতি হলে শেষ করবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি জোকার একটি কথাবার্তা হয়েছে এটি। এই ধরনের জোকারি কথাবার্তা জনগণের সাথে বলবেন না। এক চোর চুরি করে, বলে আমি চুরি বন্ধ করব। শেখ হাসিনা এক চোর ছিল, চুরি করেছিল। এই চোরের সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে দিন দুপুরে ডাকাতদের মতো হায়ানার উল্লাস করে পুরো বাংলাদেশে 300 গডফাদার দিয়ে তারা মানুষের সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে জনগণকে এখন ভোট ব্যাংক কেনার ধান্দায় তারা মানুষকে প্রতারিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমরা বলবো, শেখ হাসিনা যেগুলো চুরি করেছে, এক চোর চুরি করেছে মানুষ থেকে, আরেক চোর গিয়ে তাদের থেকে চুরি করেছে, এটা তো আরো বড় চোর। এই চোরদের থেকে সম্পদ উদ্ধার করে আমাদেরকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। আর এই জন্য বাংলাদেশের যুব সমাজ রয়েছে, ছাত্র শক্তি, যুব শক্তি, তাদেরকে কঠিন ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আপনাদেরকে, আমাদেরকে ভয় দেখানোর প্রচেষ্টা করা হয়। ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না, লন্ডন থেকে দেখায়। আমরা কি অনলাইনে কাউরে ভয় পাই? বাস্তবে কাউকে পাই না, অনলাইনে ভয় দেখায়। আরেক দল ইসলামের নাম ব্যবহার করে বাংলাদেশে রাজনীতি করতে চাচ্ছে। আগে ধর্ম ব্যবসায়ীদের দেখতাম এক রূপে, এখন নব্বর ব্যবসায়ীরা অবতীর্ণ হয়েছে মাঠে। তাদেরও দেখলাম আবার বড় বড় কথা বলতে। তাদের যে প্রার্থী তালিকা অতীতে ঘোষণা হয়েছিল, সাংবাদিক ভাইরা একটু খোঁজ নেবেন, ওই সময় তো জামায়াত ইসলামী নামটাই ছিল না, তাদের প্রার্থী তালিকা দিয়েছিল জাতীয়তাবাদী রাজনীতির আন্ডারে। তারা ধানে ইলেকশন করেছিল। এই গণ অভ্যুত্থানের পরে জামায়াত ইসলামী, বিএনপি গণ অভ্যুত্থানের নেতাদের সিটের আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল না। আমরা বলেছিলাম 90-এর ছাত্র নেতারা বিক্রি হয়েছে, 24-এর কোন ছাত্র নেতা ইনশাল্লাহ বিক্রি হবে না, হবে না, হবে না, হবে না। মরে যাবে আত্মমর্যাদার প্রশ্নে আমরা এক বিন্দু ইনশাল্লাহ ছাড় দিব না, দিব না ইনশাল্লাহ। শহীদের রক্তের সাথে বেইমানি করার জন্য পলিটিক্সে নামি নাই। আমরা কোনো চেতনা ব্যবসা করতে চাই না।
আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের তাহলে আদর্শ কি? তরুণ সমাজ শক্ত রকমের লাল পতাকার দুই একটা সিটের বিনিময়ে যারা বিক্রি হতে চায়, এই ধরনের বামও হতে চায় না। ধর্মকে ব্যবহার করে যারা প্রতিনিয়ত বাংলাদেশকে ধর্মকে বিপন্ন করছে, এই ধরনের ধর্ম ব্যবসায়ী হতে চায় না। ন্যাশনালিস্ট ফোর্স বলে যারা আন্ডারে কভারে ভারতের সাথে আতাত করছে, ইন্ডিয়ার সাথে আতাত করে আওয়ামী লীগের সাথে আতাত করছে, আমরা এই ধরনের ন্যাশনালিস্ট ফোর্সও হতে চাই না। তাহলে আমরা কেমন রাজনীতি করতে চাই? আমরা আপনাদের এত আদর্শ বুঝি না? কোথায় আমরা মস্কো যাব, কোথায় লাল পতাকা উড়াবো, কোথায় সাদা পতাকা উড়াবো, কোথায় আমরা সৌদি আরব যাব? আমাদের একটাই দাবি, আমাদের তরুণ সমাজের চাকরি চাই। এটাই আমাদের একমাত্র আদর্শ এই মুহূর্তে বাংলাদেশে।